থেকে ডক্টর সৌমিত্র শেখরকে তার কিছু অনুভূতি প্রকাশ করার জন্য। তবে সৌমিত্র শেখর সম্পর্কে আমি দু একটা লাইন বলতে চাই। সৌমিত্র শেখর তিনি জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ছিলেন। সেই সাথে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ও নজরুল অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ডক্টর সৌমিত্র শেখরের কিছু প্রকাশনার কথা না বললেই নয়, যেমন ভাষার কাজ, ভাষার বিজ্ঞান, শিক্ষার ধারা পরিধান করে এরকম কিছু অসাধারণ বই তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আমি এখন অনুরোধ করছি ডক্টর সৌমিত্র শেখরকে আমাদের আয়োজনের উদ্দেশ্যে কিছু বলার। ধন্যবাদ। আজকে এই চমৎকার বিকেল কবি জীবন তাপস তন্ময় তার জন্মদিন উপলক্ষে আমরা একত্রিত হয়েছি। এই বিকেল বৃষ্টি স্নাত, এই বিকেল চমৎকার ভাবে নৈসর্গিক, এই বিকেল একটি নগরের মধ্যে মনে হয় একটি সুস্নাত দ্বীপ। কারণ আজকে কবির জন্মদিন, আর কবির জন্মদিন হয় যেখানে, সেখানে চারদিক অববাহিত হয়, চারদিক শান্তি ফুলকুল ধারায় স্নাত হয়ে ওঠে। আমরা ঠিক তেমনি একটি বিকেলে একত্রিত হয়েছি। যদিও আমাদের মনোযোগ নানা দিকে আমি ঠিক বুঝতে পারছি, কিন্তু তারপরেও যে ঘনঘটায় আমরা একত্রিত হয়েছি, এটি মূলত আমাদের শুদ্ধতার কবি, আমার অত্যন্ত প্রিয় কবি, আমার অগ্রজ মানুষ, যাকে আমি খুব করে শ্রদ্ধা করি, কবি অসীম সাহা, তাঁর আহ্বানে এবং কবি জীবন তাপস তন্ময়ের গানে আমি আজকের এই সভার সভাপতি হিসেবে তাকে প্রথমেই সম্বোধিত করছি। আজকে উপস্থিত আছেন এই মাত্র যিনি বলে গেলেন, যার সাথে আমার পূর্ব পরিচয় ছিল না, যার সম্পর্কে আমি অনেক শুনেছি। তিনি আমাদের এলাকার, আমাদের অঞ্চলের একজন গর্ব এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যিনি আমাদের সামনে একজন আদর্শ হয়ে আছেন, যার কথা বললে বোঝা যায় যে প্রকৃত রাজনীতিবিদ কেমন হতে হয়, তার জীবন কেমন হতে হয়, কিভাবে আমরা অনুসরণ করব। আমরা চারদিকে যখন শুনি যে ধ্বংস ও মূল্যবোধের অবক্ষয়, তখন একজন মানুষ আমাদের সামনে যখন দাঁড়ান, তখন আমরা বুঝি যে এখনো আদর্শের বাতিঘর নিভে যায়নি। সেই আমাদের মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য পুত্র, জননেতা, মাননীয় সংসদ সদস্য জনাব রেজওয়ান আহমেদ তৌফিক, যিনি এই মাত্র আমাদের অনুষ্ঠানে উদ্বোধন করেছেন, তিনিও মঞ্চে উপবিষ্ট আছেন। আমি সম্বোধন জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বারকে, যিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, যিনি আমার অগ্রজ হিসেবে আমি যাকে মানি, যিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, সেই মানুষ আজকে এখানে মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং যথাসময়ে তিনি এসে পৌঁছে আমাদেরই বলে দিয়েছেন যে তোমরাই বরং একটু দেরি করে এসেছ। এই যে সময়ানুবর্তীরা, তার কাছে আমরা বারবার শিখি, বিভিন্ন সময় থেকে ঠিক যখন শুরু হয় তার আগে গিয়ে উপস্থিত হন। আমি তাকে সম্বর্ধিত করছি, সম্বর্ধনা জানাচ্ছি বা আমার হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি। মঞ্চ উপবিষ্ট আছেন কবি শ্যামসুন্দর শিকদার। অবশ্য তার কবিতা আমি এর আগে কখনো পড়ার সুযোগ পাইনি। আমি জানলাম যে তিনি ইপিআরসি চেয়ারম্যান কবি শ্যামসুন্দর শিকদার, তিনিও মঞ্চে উপবিষ্ট আছেন। সব মিলিয়ে অভ্যাগত সুধী মন্ডলী এবং কবিকুল, আমি দেখছি আমার প্রিয় কবিদের মধ্যে কেউ কেউ এখানে আছেন। আমি খুবই সৌভাগ্যবান যে আজকে কবি জীবন তাপস তন্ময়ের এই জন্মদিন উপলক্ষে আমি কিছু বলবার সুযোগ পেয়েছি। আমি তাকে ধন্যবাদ জানাই, কারণ কবিদের জন্মগ্রহণ করতে হয়, কবিদের টিকে থাকতে হয়, কারণ কবিরাই আমাদের পথ দেখান। চারিদিকে যখন অমানুষা নেমে আসে, চারিদিকে যখন দুর্যোগ নেমে আসে, মানুষ যখন মুখ হয়ে যায়, মানুষ যখন বোবা হয়ে যায়, মানুষের মুখে যখন আশা হারায়, তখন আমাদের পথ দেখান কবিরা। আর এই কারণে কবিরাই সবসময় আমাদের সামনে পথদ্রষ্টা হিসেবে দেখা দিয়েছেন। যখন বাংলাদেশ বলে কোনো দেশ ছিল না, যখন আমরা একটি বড় ভূপ্রকৃতির অংশীদার ছিলাম, তখন কবিরা প্রথম তাদের লেখার মধ্যে বাংলাদেশের চিত্র অঙ্কন করেছেন,
তারা বাংলাদেশের প্রকৃতি নিয়ে লিখেছেন, বাংলাদেশের ছবি নিয়ে লিখেছেন, এবং লিখতে লিখতে আমাদের মনোজগতে বাংলাদেশের যে মানচিত্র, এই মানচিত্রের একটি ছবি এঁকে দিয়েছেন, যেটি পরবর্তীকালে আমাদের রাজনৈতিক নেতারা একটি রাজনৈতিক ভূগোল হিসেবে আমাদের সামনে চিহ্নিত করেছেন। রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যেটি পরবর্তীকালে 1971 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই বাংলাদেশ, সেই বাংলাদেশের জাতির পিতা হিসেবে আবির্ভূত হয়ে একটি স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। ফলে প্রথমেই কবিরা আমাদের সামনে পথ দেখান, আমাদের আত্মাকে জাগরিত করে তোলে, আমাদের এরকম চারিদিকে যখন বন্ধাত্ম থাকে তখন আলোর ছটা হিসেবে আমাদের সামনে নিয়ে আসেন। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাচার্য হিসেবে যখন দায়িত্ব গ্রহণ করেছি, মহামান্য রাষ্ট্রপতি যখন আমাকে নিয়োগ দিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যখন আমাকে নির্বাচিত করেছেন, তখন আমরাও আমাদের জাতীয় কবির নামে যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়, যেহেতু তিনিও একজন কবি, তার যে দর্শন, সেই দর্শনকে সামনে রেখে পথ চলবার চেষ্টা করছি। আর এই পথ চলা কি? এই পথ চলা হচ্ছে আদর্শ নির্ভর, এই পথ চলা নির্ভীকতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া, এই পথ চলা মানুষে মানুষের সাম্য মৈত্রী স্বাধীনতার জয়গান গাওয়া, এই পথ চলা হচ্ছে মানুষে মানুষে দেবে আর মিলামিলিতে জারুদা ঘিরে এই কথা বলা। আমি মনে করি যে আজকে যাকে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, যার জন্য আমরা সমবেত হয়েছি, যার জন্য আমরা একসাথে এসে এক প্রাণ হওয়ার চেষ্টা করছি, সেই কবি, সেই কবির মধ্যে যে সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে আমাকে নিয়ে যেতে হবে খুব দূর। এই সম্ভাবনাই এক সময়ে আমাদের সেই সুস্নাত সরোবরে নিয়ে যাবে, যে সুস্নাত সরোবরের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। কারণ এই কবির মধ্যে ওই সম্ভাবনা আছে। এই কবির মধ্যে তার যে কবিতা, এই কবিতা আপনাদের সবার সামনে হয়তো দেওয়া হয়েছে এই বুকলেটের মধ্যে, সেখানে যে কবিতাগুলো আছে সেই কবিতার মধ্যে দেখা যায় কাব্যদূতির ছটা, সেই কবিতার মধ্যে দেখা যায় মহৎ প্রাণ হবার আগ্রহ, সেই কবিতার মধ্যে দেখা যায় অনেকের সাথে মিলবার যে ইচ্ছে, সেই ইচ্ছের ব্যঞ্জনা। এই কবি যখন বলেন যে জালে আটকা পড়ে না মাছ, আটকা পড়ে নদী, ভেবে দেখুন নাকি মেটাফোর তিনি ব্যবহার করেছেন। আমরা তো সাধারণত জানি যে জালে মাছই আটকা পড়ে, কিন্তু এই কবি বলছেন তার মেটাফোরিক দৃষ্টিভঙ্গি থেকে যে জালে আটকা পড়ে না মাছ, আটকা পড়ে নদী। মাছের পেটে বড় হয়ে ওঠে মাছ, আকাশ বেড়ে ওঠে রাত। এবং শুধু একটি কবিতায় নয়, এরকম একাধিক কবিতার মধ্যে তার মেটাফোরিক যে ব্যবহার, সে ব্যবহার আছে। তিনি বলছেন বাতাসে উঠছে দুপুর। দুপুর কি বাতাসে ওঠে? উঠছে। কবির দৃষ্টিতে বাতাসে উঠছে দুপুর, বেহুলা বেহাগ রাগে উঠছে বীরাঙ্গনার শাড়ি। তখন বোঝা যায় যে বাংলাদেশের যে ইচ্ছে, বাংলাদেশ কিভাবে গড়ে উঠেছে, বাংলাদেশের পেছনে যে বহু মানুষের রক্ত, বহু মানুষের সম্ভ্রম, সেই রক্ত আর সম্ভ্রম মিশেই আমাদের যে পতাকা, সেই পতাকা আমরা দেখতে পাই। তাই আমাদের পতাকার সঙ্গে যখন অন্য কোনো পতাকা জুড়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন আর কোনো জায়গা থেকে না হলেও কবিদের থেকে প্রথম এর প্রতিবাদ ধ্বনিত হয়, এবং এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে কিন্তু তাদের সেই পতাকা আবার নামিয়ে ফেলতে হয়, যে বাংলাদেশের পতাকা অনেক রক্তে কেনা পতাকা, এই পতাকার সাথে অন্য কোনো পতাকা জুড়ে দেওয়া যাবে না। এগুলোই কবিদের মধ্য থেকে প্রকাশিত হয়েছে। কবি বলছেন কি পার্সোনিফিকেশন করছেন, তিনি বলছেন আকাশের মন ভালো নেই, আজ বৃষ্টি হবে। হয়েছে তো, আজ বৃষ্টি হবে, চোখের সবুজ পাতায় সোনালি স্বপ্ন বৃষ্টি হয়ে ঝরবে। ও নীলিমা, তোমার আন্তরিক অবহেলায় স্বপ্নের আকাশ, আমি ঝরা পাতার মেঘলা বিষাদে রোদ্দুরের পথে পায়ের পাতা নিয়ে হাঁটব। কি অসাধারণ ব্যঞ্জনায় এই কবিতা তিনি লিখছেন। আমি মনে করি যে কবি জীবন তাপস তন্ময়, তার যে তন্ময়তা, এই তন্ময়তা আমাদের আরো ভরিয়ে তুলুন। তিনি দীর্ঘদিন কবিতা লিখুন, এবং কিছুক্ষণ আগে যেমন আমরা শুনছিলাম জনাব রেজওয়ান আহমেদ তৌফিক বলছিলেন যে তিনি ভাটি বাংলার মানুষ, সেই হাওর থেকে উঠে আসা মানুষ, সেই হাওরের যে বিশালতা, এই বিশালতা তিনি প্রাণে ধারণ করুন, এই বিশালতা তিনি তার লেখনীতে ধারণ করুন, এবং এই বিশালতা দিয়ে আমাদের অবগাহিত করুন। আমরাও তার মতো করে বলতে চাই যে হ্যাঁ, বাংলাদেশ সেই বাংলাদেশ, যে বাংলাদেশে সাম্য মৈত্রী স্বাধীনতা, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা থাকবে, এবং সেই
জন্যেই আমরা আজ অব্দি একসাথে আছি এবং শেষ পর্যন্ত থাকবো। জাতির পিতার বাংলাদেশ, এই বাংলাদেশ অক্ষুণ্ণ আমরা রাখবো। আজকে আমি কবি জীবন তাপসকে আবার শুভেচ্ছা জানাই তার জন্মদিনে এবং বলি তিনি দীর্ঘায়ু লাভ করুন, তিনি লিখে যান। আমাকে বলবার সুযোগ আপনারা দিয়েছেন, আমার অনেকক্ষণ ধরে শুনেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাকে যেতে হবে ত্রিশালে, আমি এখন ত্রিশালে থাকি। আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি চিন্তা করে নিয়েছি যে আমাকে ত্রিশালে আমি থাকবো। অনেকে ঢাকা থেকে গিয়ে কাজ করেন, নিশ্চয়ই আমি সেটাও করতে পারতাম, কিন্তু সেই কাজটি আমি করি না। আমি ত্রিশালে অবস্থান করি এবং ত্রিশালে অবস্থান করেই আমার মূল কাজগুলো করি। আমি সেই সিদ্ধান্ত নিয়েই সেখানে গেছি, যে কারণে আমাকে যেতে হবে ওইখানে। আপনারা বোঝেন যে পথে সময়ের দূরত্বটা অনেক বেশি, স্থানের দূরত্ব যত না, সময়ের দূরত্ব একটু বেশি। এ কারণে আমাকে যেতে হবে। আমি মার্জনাধিক্ষা করছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নিয়ে বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ।